আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজ 25শে জুলাই 2025 শুক্রবার। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটি আসলে নেটে সমস্যা থাকার কারণে পুরোপুরি কমপ্লিট করতে পারিনি বা বিস্তারিত আলোচনা যেভাবে করার কথা ছিল সেভাবে করতে পারিনি। এজন্য আজকে আরেকটু আলোচনা করব। তবে আজকে মূল ফোকাস থাকবে হচ্ছে লো পেইড এবং ইন্স্যুরেন্স নিয়ে। এখন লো পেইড নিয়ে বলার কারণ হচ্ছে গত 20 দিন বা 1 মাস বা 25 দিন যে সময়টাই গিয়েছে ওই সময়টাই কিন্তু লো পেইড বেশি ভালো করেছে। তো এখন অনেকেরই লো পেইডে টাকা আটকে আছে বা অনেকেই প্রফিটে ছিল, প্রফিট নেয়নি, এখন হয়তো বা লসে চলে গেছেন। তো এখন আপনাদের করণীয় কী এটা নিয়ে আলোচনা করব। আর ইন্স্যুরেন্স সেক্টরে যেহেতু টাকা ঢুকে গেছে, স্মার্ট মানি ঢুকে গেছে যেটা আমরা বুঝি, তো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আমরা একটু আলোচনা করব। আসলে কি বাজার যেদিকে যাবে সেদিকে যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ আমরা ইজিলি ব্যবসা করতে পারবো। যদিও ব্যাংক ভালো করতেছে, এখন হয়তো অনেকে ব্যাংক কিনেন না, ব্যাংক ইন্স্যুরেন্স অনেকেই কিনেন না। তো এখন অলরেডি ব্যাংক কিন্তু বেড়েও গেছে অনেক। তো এখন এই অবস্থায় আসলে ব্যাংক কিনা ঠিক হবে কি না, হ্যাঁ, তো এটা নিয়েও একটু আমরা ভিডিও লাস্টে একটু এটা নিয়ে বলবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের আপডেট থাকবে ব্যাংক এবং লো পেইড এবং ইন্স্যুরেন্স নিয়ে মেইন আপডেটটা থাকবে। আর ব্যাংক নিয়ে আমরা লাস্টে একটা দুটা কথা বলবো, যেটা যদি আপনার উপকারে লাগে কিনা দেখি। আর সবার একটাই প্রশ্ন যে রবি এয়ারটেল ছাড়া যারা আছে বা মানে গ্রামীণ, বাংলালিংক, টেলিটক, তারা কীভাবে আমার এই সেবা নেবে। আচ্ছা, এখন আপনাদের জন্য আমি অনেক চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমি ডিরেক্টলি এখান থেকে সেবা দিতে পারবো না, এটা সম্ভব না, এটা তো আসলে আমার হাতে না। এটা অ্যাপ, আমি যেহেতু বিডিএফসের মাধ্যমে কাজটা করি, এখন বিডিএফসে শুধু এখন রবি এয়ারটেলে আছে, অন্য কোনো অপারেটর করে হেল্প করতেছে না বা সার্ভিস দিচ্ছে না। তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনাদের জন্য আমি ডিরেক্টলি আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে হেল্প করবো। সেটা হচ্ছে এরকম, এখন যে ভিডিওটা আমি করতেছি এই ভিডিওর নিচে সবাই যারা রবি বা মানে রবি এয়ারটেল ছাড়া বাকি যারা আছে, যারা সেবা নিতে ইচ্ছুক, তারা আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন কমেন্ট বক্সে সবাই। আমি সবার সাথে কন্ট্যাক্ট করব, আমি কল করব। কেউ যদি দেশের বাইরে থাকেন আমি হোয়াটসঅ্যাপে কল করব। স্পেশালি আমি সবাইকে হোয়াটসঅ্যাপে কল করার চেষ্টা করব। এতে করে আমি আপনাদেরকে ডিরেক্টলি হয়তো যেভাবে SMS দিয়ে হোক, কল দিয়ে হোক, আমি হেল্প করার চেষ্টা করবো সবাইকে, ঠিক আছে? তো এটা হচ্ছে যারা আসলে রবি এয়ারটেল ছাড়া বাকি যারা আছে তাদের জন্য শুধু এই সুবিধাটা। আর যারা রবি এয়ারটেল আছেন তারা তো আমার থেকে SMS নিচ্ছে নেই, আপনারা আর নতুন করে ওখানে নাম্বার দেওয়ার দরকার নেই। তো সবাই কমেন্টে আপনারা আপনাদের নাম্বার দিয়ে রাখবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। যারা দেশের বাইরে থাকেন কোনো সমস্যা নেই, আপনারা নাম্বার দিয়ে রাখেন, আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব, কেমন? আর রবি এয়ারটেল যাদের আছে বা যারা সেবা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই কোডটা ডায়াল করলে আপনারা প্রতিদিন SMS পাবেন। আচ্ছা, এবার আমরা দেখব যে লো পেইড ইন্স্যুরেন্স ব্যাংক, ঠিক আছে? আর মুজাফফর যেহেতু স্ক্রিনে আছে, মুজাফফর নিয়ে বলি। মুজাফফর কিন্তু এখনও ভালো পজিশনে আছে, সব কিছু ঠিক থাকলে রোববারে একটা ভালো টান আশা করতে পারি। তবে আপাতত আমি বলবো আপনারা 16.50-এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন, কেমন? তো সব কিছু মিলে হয়তো 1 টাকার গ্যাপ এখান থেকে দিতে পারে। খুবই ভালো অবস্থায় আছে। আমাদের কেনা ছিল 15.50, 15.40, 15.60। তো সব কিছু মিলিয়ে একটা টান যদি পান বের হয়ে যাবেন। তারপর এখন আমরা আসলে লো পেইডের ভিতরে কী আছে যেগুলো ভালো করছে সেগুলোতে চলে যাই। সর্বপ্রথম অ্যাপেক্স স্পিনিং অবস্থা যদি আমরা দেখেন ব্যাংক এত ভালো করতেছে, এ কিন্তু মাইর খায়নি। ইউজুয়ালি ব্যাংক যখন ভালো করে, ফাইন্যান্স ভালো করে, লো পেইডগুলো মাইর খায়। ও কিন্তু দেখেন ঠিকই কিন্তু 10-20 করে হলো বাড়তে বাড়তে শেষ পর্যন্ত 135-এ ক্লোজ হয়েছে এবং লাস্ট ডে ভলিউম পেয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে রোববার এটা বড় কিছু করে ফেলবে। অ্যাপেক্স স্পিনিং কেমন দারুণ অবস্থায় আছে। এখন আমরা যদি অ্যাপেক্স স্পিনিংয়ের একটু রেজিস্ট্যান্ট দেখি, আমরা রেজিস্ট্যান্টটা বের করে ফেলে আমাদের জন্য সুবিধা হবে। ওকে, 145 থেকে 148-এর ভিতরে কিন্তু তার রেজিস্ট্যান্ট আছে। তারপর হচ্ছে 160। তো সব কিছু মিলেও কিন্তু 150 থেকে 60-এর ভিতরে তার রেজিস্ট্যান্ট। সো ওখানে গেলে আপনার প্রফিট নিতে পারেন। এরপরে আমরা যাই রহিমা ফুডে। রহিমা ফুড লাস্টে দারুণভাবে কামব্যাক করেছে, খুবই ভালো টেনেছে লাস্ট মুহূর্তে, এটা একটা ভালো সাইন।
আপাতত তাকে যেটা করতে হবে 127 টাকা ভাঙতে হবে এবং আই থিঙ্ক এটা রোববারে ভেঙে ফেলবে। তো এরপরে এ কিন্তু অনেক দূর যাবে। এখন রহিমা ফুডের যদি আমরা একটু এখানে দেখি যে রহিমা ফুডের আসলে গন্তব্য কত দূর হতে পারে, আমরা একটু এখানে দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখেন রহিমা ফুড হচ্ছে আপাতত 140 থেকে 150 এই 10 টাকার ভিতরে হচ্ছে তার রেজিস্ট্যান্ট, 40 থেকে 50-এর ভিতরে সব কিছু মিলিয়ে ভালো। এখন রহিম টেক্সটাইল যদি আমরা একটু দেখি, ওকে লোপের যদি টান দেয় এটাও টান দেবে, তবে আপাতত 170 টাকার আশেপাশে। তারপর জেমিনিটাও রবিবারে ঘুরে যাওয়ার কথা, তবে তাকে যেটা করতে হবে আপাতত 157 টাকা ভাঙতে হবে। ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 100, যাই হোক আমার কাছে যেটা মনে হচ্ছে সে এইটা নেই 161-62 চলে যাবে, এখানে তার রেজিস্ট্যান্ট তো একটা শেয়ার এখান থেকে লোপের টান দিলে কিন্তু 12-13 টাকা বাড়া কোনো ব্যাপার না। তারপর হচ্ছে লোপেটের ভিতরে এখানে অনেক ছোটোখাটো অনেক কিছু আছে। আমরা সমতা লেদার দেখি, দেখেন এগুলো কিন্তু যেভাবে বাড়তেছিল এবং আরও যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংকের কারণে আর পারেনি। তবে আবার একদিন সুযোগ পেলেই কিন্তু এগুলো আরও ভালো করবে। কেমন খুবই ভালো অবস্থায় আছে এখন পর্যন্ত। সমতার রেজিস্ট্যান্ট হচ্ছে 73। এরপর হাইডেলবার্গের কথা বলি। হাইডেলবার্গ ইপিএস খারাপ আসে নেই, যা আসছে মোটামুটি ঠিক আছে, আর রেজিস্ট্যান্ট 300 টাকার আশেপাশে। এরপর নতুন করে এটা ভালো লাগছে, এটা হচ্ছে এসিআই ফর্মুলা। হ্যাঁ, এটা ভালো লাগছে। এটা একটু স্লো হলে মানে 2-3 টাকা কমলে নেওয়া যায়, এটাও কিন্তু মোটামুটি এখান থেকে ভালো গ্যাপ দিবে, যেহেতু ভলিউম পাওয়া শুরু করেছে ভালো করবে। এরপরে আমরা একটু দেখি যে মুন্নু এগ্রোটা একটু দেখি। দেখেন 3 দিন বেড়েছে, 3 দিন বাড়ার পর জাস্ট লাস্ট ডে একটু স্লো ছিল, তো আই থিঙ্ক আবার রবিবারে হালকা একটু মেরে ঘুরে যাবে। হ্যাঁ, হালকা একটু মেরে ঘুরে যাবে এবং আমার কাছে মনে হচ্ছে 420-এর দিকে এটা যাওয়ার অপেক্ষা করছে এবং যাবে ইনশাল্লাহ। মুন্নুসিরা এটারও ক্যান্ডেলটা খুব ভালো। এসব পরপর 2টা রেড ক্যান্ডেল হলে এবং পরের ক্যান্ডেল যদি বেশি সুন্দর হয় টান দেয়, তো দেখা যাক রোববারে একটা ভালো টান আশা করছি। তো সব কিছু মিলে রোববারে কিন্তু মনে হয় যে লোপেট ভালো করতে পারে, পসিবিলিটি অনেক বেশি। এখানে হচ্ছে কেএনকিউটা তো চমৎকার একটা স্টক এবং খুব ভালো অবস্থায় আছে এখন পর্যন্ত। হ্যাঁ, টেনশন নেই। অ্যান্ড কেএনকিউর যদি আমরা রেজিস্ট্যান্ট দেখি 257, দাঁড়ান ব্রেকআউট করছে কিনা দেখিনি। হ্যাঁ, ব্রেকআউট যেহেতু করা আছে আমরা নেক্সট রেজিস্ট্যান্ট দেখব। ওকে, নেক্সট হচ্ছে 272 থেকে 280-এর আশেপাশে। আচ্ছা যাই হোক, এখন লোপেট তো আসলে অনেকগুলো, তো এখন আমরা সর্বশেষ একটু দেখি। আচ্ছা, যারা বড় শেয়ার পছন্দ করেন, আমি কিন্তু দিয়েছিলাম হচ্ছে ইউনিলিভার। এখন আরেকটা দিই, এটা কিন্তু দারুণ অবস্থায় আছে, রেকিট বেনকিজার। যারা বড় শেয়ার পছন্দ করেন বা যাদের টাকা একটু বেশি আছে কিনে বসে থাকেন, মোটামুটি এখান থেকে মিনিমাম 800 টাকা গ্যাপ পাবেন। 800 টাকা মানে আপনার টার্গেট হবে হচ্ছে 4200 থেকে 4400 টাকা বা 4200-4300 টার্গেট হবে, ঠিক আছে। এটা দারুণ অবস্থায় আছে, মানে আনবিলিভেবল। যারা চার্ট বোঝেন তারা নিশ্চয়ই এটা অলরেডি কিনে ফেলছেন গতদিন। আপাতত যদি একদম শর্টকাটে ব্যবসা চান তাহলে আপনাকে যেটা করতে হতে পারে 4100-4200 পর্যন্ত ইজিলি যাবে। আর আমি আরেকটা দিয়েছিলাম হচ্ছে ইউনিলিভার, এটাও কিন্তু স্লোলি 3032 যাবে। যারা বড় শেয়ারে ইনভেস্ট করে থাকতে চান, নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য এটা ঠিক আছে। 3032 ইজিলি যাবে। আচ্ছা, এবার আমরা এক নজরে ইন্স্যুরেন্স সেক্টরের দিকে চলে যাই। আসলে আলোচনা করতে ভালোই লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আপনারা লম্বা ভিডিও দেখতে চান না, স্কিপ করেন, আবার পুরো ভিডিও না দেখে কমেন্ট করেন। ধরেন আপনি যে স্টকটা নিয়ে জানতে চেয়েছেন সেই স্টকটা আমি ভিডিওতে আলোচনা করেছি, তারপরও আপনি বলতেছেন ভাই এটা নিয়ে আলোচনা করেন, এর মানে হচ্ছে ভিডিওটা পুরোপুরি আপনি দেখেন না। দেখেন ইন্স্যুরেন্স সেক্টর দেখেন, অনেক দিন পর কত বড় লেনদেন হয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে, সেটা দেখেন। আপনারা লাস্ট কবে দেখেছেন এরকম একটু দেখাই, এত বড় কবে হয়েছে। লাস্ট হয়েছে মনে হয় নভেম্বরের দিকে। তো নভেম্বর থেকে এখন জুলাই, সো অনেক দিন পর ইন্স্যুরেন্স সেক্টরে স্মার্ট মানি ঢুকেছে এবং অনেক বড় লেনদেন হয়েছে। সব কিছু মিলিয়ে আমি আশার আলো দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টরে। আপনারা যা কিনবেন তাই ব্যবসা দিবে, এক কথায় শেষ, এখানে বাছাবাছির কিছু নেই। আর এখানে একটা কথা হচ্ছে কি, যেগুলো বেড়ে গেছে সেগুলো থেকে যেগুলো বাড়েনি সেগুলো থাকলে বেশি ভালো। অনেক ইন্স্যুরেন্স মাত্র ভলিউম পেয়েছে, মাত্র শুরু করেছে। হ্যাঁ, দেখেন এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স ধরেন 24 টাকা থেকে 44 টাকা হয়ে গেছে, 20 টাকা বেড়ে গেছে। তো এখন বাড়ে নাই কোনগুলো, ওগুলো খুঁজে বের করেন।
হ্যাঁ, ইআইএলটা কিন্তু মোটামুটি অনেক কমে ঘুরেছে, এটা হয়তো আবার আস্তে আস্তে আগের জায়গায় যাবে। বা ফেডারেলটা আছে, হ্যাঁ, এই যে দেখেন এগুলো কত সুন্দর সুন্দর অবস্থা, দারুণ অবস্থা ফেডারেলের। গ্লোবাল দারুণ অবস্থা, এগুলো মাত্র শুরু করেছে, হ্যাঁ, এগুলো অনেক দূর যাবে। তো সব কিছু মিলিয়ে দারুণ অবস্থা। তারপর মেগনি ইন্স্যুরেন্স, আমার কাছে তো আসলে মোটামুটি ধরতে গেলে 10-12টা ভালোই লেগে গেছে, কিন্তু এখন এতগুলো তো আর কিনতে পারবো না। দেখেন প্রাইম ইন্স্যুরেন্স কি সুন্দর করে বাড়তেছে, লাস্ট ডে ব্রেকআউট দিয়েছে, এগুলো আরও যাবে আরও যাবে। তবে সবচেয়ে ভালো হয় কি, যেগুলো পারেনি একদম বটমে আছে, মাত্র ভলিউম পাওয়া শুরু করেছে, সেগুলোতে যদি থাকেন আই থিঙ্ক বেশি ভালো। যেরকম এটা শিকদার, তার লোয়ে হচ্ছে 20 টাকা, এখন আছে 22 টাকা, তাহলে কি মাত্র 2 টাকা বেড়েছে, তার 10% বেড়েছে, তো সে অনেক বাড়তে পারবে। কিছু কিছু আছে অলমোস্ট 50% 60% বেড়ে গেছে, সেগুলো না কিনে যদি যেগুলো নিচে আছে সেগুলো কিনেন আই থিঙ্ক আপনাদের একটু বেশি ভালো হবে। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা কিন্তু রেজিস্ট্যান্ট কিন্তু 42-43, এটা এখান থেকে ভালো করতে পারে। লাস্ট রবিবারে হালকা একটু মেরে তারপর উঠে যাবে। তারপর ইউনাইটেড ইন্স্যুরেন্স কিন্তু আমরা সবসময় দেখি যে 50, 55 বা 48 এই লেভেলটা দেখি, এটাও কিন্তু এখান থেকে 10 টাকা বাড়ার মতো জায়গা আছে। আসলে সবগুলোর অবস্থাই ভালো, যে যেখানে যেটা কিনবেন, যেগুলো বেশি একটা বাড়ে নাই সেগুলোই আপনাকে ব্যবসা দেবে, এক কথায় শেষ, ঠিক আছে। সবগুলোর অবস্থা খুবই খুবই ভালো। দেখেন ইস্টার্নও কিন্তু অনেক নিচে আছে, হ্যাঁ, অনেক নিচে আছে। এখন ইন্স্যুরেন্সের মধ্যেও তো কিছু আছে শেয়ার খুবই কম, এর মধ্যে হচ্ছে ধরুন ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার কম, এটা অল্পতেই বাড়তে পারে। তারপর হচ্ছে প্যারামাউন্টের শেয়ার সংখ্যা খুবই কম, এটাও কিন্তু খুব ইজিলি বাড়তে পারে, হ্যাঁ। তো সব কিছু মিলিয়ে আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করবেন, যে বেশি বাড়েনি, মাত্র ভলিউম পাওয়া শুরু করেছে। ভলিউম বলতে কি, যে এরকম অনেক দিন ট্রাই করার পর ভলিউম এরকম হলে আপনাদের জন্য সুবিধা। এবার আমরা দেখি যে দেখেন ইন্স্যুরেন্স কিন্তু বাড়তে পারবে অনেক, হ্যাঁ, মোটামুটি ভালোই বাড়তে পারবে। আর এখন যদি আমরা ব্যাংকে যাই, সর্বশেষ ব্যাংক নিয়ে একটু আলোচনা করে শেষ করি। দেখেন ব্যাংকে কিন্তু গত কদিন ধরে কিন্তু ভলিউম হচ্ছে, এবং কিন্তু ভলিউম সে স্টিল মেনটেন করতেছে, খুব ভালো অবস্থা। এখন স্পেশালি ব্যাংকের লিডিং পর্যায়ে যারা আছে, এখন আপাতত আছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, হ্যাঁ। তারপরে আমরা দেখেছি নতুন করে শুরু হয়েছে ইসলামী ব্যাংকিং, কিন্তু মোটামুটি শুরু করেছে সবার আগে। সেই কিন্তু মোটামুটি ব্যাংক সেক্টরটাকে এগিয়ে, দেখেন সে কিন্তু অনেক দিন স্লো, কিন্তু শুরু করেছে সে মোটামুটি 12-13 টাকা গ্যাপ দিয়ে, এখন এখানে স্লো হয়ে গেছে। এখন নতুন করে যদি আপনারা দেখেন মার্কেন্টাইল ব্যাংক, যমুনা ব্যাংক, এরা সবাই শুরু করেছে এবং খুব ভালো অবস্থায় আছে। তবে আমি বলবো যেগুলো ভালো করতেছে সেগুলো যদি কারেকশন দেয় আপনারা ঢুকতে পারেন। তো এখন এখানের প্রশ্নটার উত্তরটা হচ্ছে এরকম, আমি যেটা বলছি সেটা উত্তরটা হচ্ছে এরকম, ধরেন ব্যাংক এশিয়া কয়দিন বাড়লো, 2 দিন বাড়লো। এখন সে যদি একদিন স্লো হয়, ওই স্লোতে ঢুকলে আপনারা একটা ব্যবসা পাবেন। এরপর ব্র্যাক ব্যাংক অলরেডি কিন্তু 73 বলেছিলাম, 73 কাছে চলে গেছে, এটাতে আর নাই যাই আমরা আমরা এরপরে দেখবো যে ছোটো ছোটো যেগুলো মানে ভালো করা শুরু করেছে সেগুলোতে। যমুনা ব্যাংক আছে, দেখেন বড় ভলিউম নিয়ে মাত্র শুরু করেছে, এগুলো যখন কারেকশন দিবে এগুলোতে ঢুকা যায়। তারপর এমটিবি আছে, হ্যাঁ, কারেকশন দিলেই ঢুকা যেতে পারে, মানে বড় ভলিউম নিয়ে যেগুলো বাড়তেছে। তো এমটিবি, ব্যাংক এশিয়া, তারপর হচ্ছে যমুনা, আচ্ছা এই যে ওয়ান ব্যাংক, দেখেন ওয়ান ব্যাংকে কিন্তু একটা সময় অনেক বড় বড় গেম করতো। তারপর সাউথ বাংলা, এগুলোর অবস্থা ভালো আছে, তবে কিনে একটু সময় দিতে পারলে এগুলো ব্যবসা দেবে। এখন পর্যন্ত ব্যাংকের অবস্থা ভালো আছে, প্রবলেম নেই। তবে আমি যেটা বলবো, যেগুলো বেশি ভলিউম নিয়ে বাড়তেছে সেগুলো যদি একটু স্লো হয় সেগুলোতে ঢুকেন, আপনারা 2 দিনে একটা ভালো ব্যবসা পেয়ে যাবেন যদি ব্যাংক থেকে ব্যবসা করতে চান। আর আদার সেক্টরের মানে স্টকের অভাব নাই। একটা স্টক হচ্ছে এটা ঘেইল, খুবই ভালো অবস্থায় আছে, খুবই ভালো অবস্থায় আছে, হ্যাঁ। সো লাস্ট ডেটা মিস করে ফেলেছিলাম, আমার টার্গেট ছিল যে আমি 13-20-30-এর আশেপাশে কিনবো, যাই হোক সামহাও মিস হয়ে গেল। তো এখন আপাতত 15-20 এটা ভাঙতে পারলে কিন্তু গেল, এরপর আরও সামনের দিকে অনেক যাবে। সো আপাতত 15-20-এর দিকে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট আছে, এটা ভাঙে কিনা দেখি। এরপর যদি দেখি যে ইন্স্যুরেন্স গেল, ব্যাংক গেল, মিউচুয়াল ফান্ডের মধ্যে আমার কাছে অলওয়েজ এটা ভালো লাগে। দেখেন সে যেভাবে পড়ে এভাবে আবার উঠে যায়, আবার আমার কাছে মনে হচ্ছে এখান থেকে 14 টাকা যাবে, দারুণ অবস্থায় আছে। আর ফার্স্ট প্রাইম নিয়ে আমার এক কথা যে 30 টাকার আগে সেল হবে না ইনশাল্লাহ, 30 টাকা সে যাবেই।
সো ইনশাল্লাহ রবিবারেই একটা বড় কিছু করে ফেলবে সে। দেখেন এটা হচ্ছে একটা সিগনাল, কীরকম সিগনাল, 3 দিন ভালো করার পর 2 দিন কমেছে, তবে লাস্ট ডেট সিগনাল ক্যান্ডেলটা বেশি ভালো ছিল, এই ক্যান্ডেলগুলো বেশি ভালো, ঠিক আছে। তো সেই হিসেবে আশা করতে পারি ইনশাল্লাহ রোববারে এটা ভালো করবে। আর আমার মনে হয় এটা ইজিলি 30 টাকার দিকে যাবে, রেজিস্ট্যান্ট যেহেতু ওইখানে এবং রাস্তাও যেহেতু ক্লিয়ার আছে, যাদের আছে আই থিঙ্ক রেখে দিতে পারেন, ভালো হবে ইনশাল্লাহ। তো অনেক আলোচনা হয়ে গেল, তারপরেও অনেকের অনেক কিছু মিস থাকতে পারে। আপনারা যেটা করতে পারেন কমেন্ট করবেন, আর গ্রামীণ, বাংলা লিঙ্ক, টেলিটক যারা আছেন তারা আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।